তিন দশকের প্রতীক্ষার পর শুরু হলো ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। আজকের এই দিনে ভোট হচ্ছে 28 বছর পর, শুধু আনন্দেরই না, গর্বের বটে। সবাই মিলে আজকে ভোট দেবো, একটা উৎসবমুখর পরিবেশ থাকবে এখানে। যেই আসুক না কেন তারা যেন আমাদের হয়ে কাজ করেন এবং আমাদের দাবি দাওয়াগুলো উপর পর্যায়ে তুলে ধরেন। সুষ্ঠু শান্তিপ্রিয় একটা পরিবেশ দরকার, ঠিক সেমন একটা পরিবেশ এখন বিরাজ করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ এবং আমি শাফিন জাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭৮ উপজেলায় ঢিমে তালে ভোট গ্রহণ। বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী, বেশ কয়েকটিতে জয় স্বতন্ত্র প্রার্থীর। বেগম জিয়া রাজি না হওয়ায় নেওয়া যায়নি বঙ্গবন্ধু মেডিকেলে, জানালো কারা কর্তৃপক্ষ। এবং যাত্রী জরিপ ছাড়াই আজ থেকে আন্তনগর ট্রেনের টিকিট কিনতে বাধ্যতামূলক করা হচ্ছে জাতীয় পরিচয়পত্র। প্রচার না থাকায় জানেন না অনেকে। উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে দুপুর 2টা পর্যন্ত। প্রায় 3 দশক পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের 18টি হলে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে ভোট দিতে হলগুলোতে শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। নির্বাচনে একজন শিক্ষার্থী ডাকসুতে 25 পদ ও হল সংসদে 13টি পদের জন্য ভোট দিতে পারছে। ডাকসুতে লড়ছেন 229 জন প্রার্থী। 18টি হলের 13টি করে পদের জন্য লড়ছেন 509 জন। চূড়ান্ত তালিকায় ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 21 জন। তাদের সঙ্গে 14 জন লড়ছেন জিএস পদে এবং 13 জন এজিএস পদে। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 43,255 জন। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ভোটগ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে OMR মেশিনের মাধ্যমে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ 28 বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন এবং আমরা জগন্নাথ পক্ষ থেকে আমাদের ভোটগুলো প্রদান করতেছি। অবশ্যই অনুভূতিটা অন্যরকম, প্লাস প্রত্যাশাও আছে। যেই আসুক না কেন তারা যেন আমাদের হয়ে কাজ করেন এবং আমাদের দাবি দাওয়াগুলো উপর পর্যায়ে তুলে ধরেন এবং ভালোভাবে কাজ করেন। 1 ঘন্টা আগে সিরিয়াল এসে দাঁড়াইছি। হ্যাঁ, সবাই মিলে আজকে ভোট দেবো, একটা উৎসবমুখর পরিবেশ থাকবে এখানে ভোট কেন্দ্রে। সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, গর্বের বটে। তো আমরা ঐতিহাসিক সেই সাক্ষী হতে যাচ্ছে, এটা খুবই আনন্দের। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন, মোহসিন হলের সামনে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন এবং শহীদুল্লাহ হল এলাকায় আছেন রিপোর্টার মৌসুমী মৌ। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত, শাফিন, সকাল 8টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে। এই হলে 4,608 জন ভোটার রয়েছেন। এই 4,608 জনের মধ্যে যারা হলে সিট আছে যাদের, এবং পাশাপাশি যাদের হলের সঙ্গে সংযুক্তি রয়েছে, এই 2 রকমের ভোটারই কিন্তু রয়েছেন। তারা এসে কিন্তু আমরা দেখেছি 8টা বাজার অনেক আগে থেকেই তারা লাইনে দাঁড়িয়েছেন এবং লাইনে দাঁড়িয়ে তারা ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করেছেন এবং তাদের যেই বৈধ পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্র তারা প্রদর্শন করে তারা ব্যালট পেপারটি বুঝে নিয়ে তারা কিন্তু ভোট কক্ষে ঢুকছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ কিন্তু শুরু করেছেন। একটু জানিয়ে রাখতে চাই যে এই হলে এই 4,608 জন শিক্ষার্থীর জন্য 50টি ভোট কক্ষ রাখা হয়েছে 9টি কাউন্টারে। এই 9টি কাউন্টারে এসে তারা কিন্তু ব্যালট পেপার সংগ্রহ করে তারা গোপন কক্ষে গিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আপনাকে একটু বলে রাখতে চাই যে ডাকসুতে 25টি পদ
পদের পাশাপাশি হল সংসদে 13টি পদ, মোট 38টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই 38টি পদেই একজন শিক্ষার্থীকে অর্থাৎ একজন ভোটারকে কিন্তু 38টি পদেই ভোট দিতে হবে। তো আমরা রোকেয়া হলে এখানে আসার পরে এখন পর্যন্ত কিন্তু ভোট গ্রহণের যেই দৃশ্য বা সে পর্যন্ত যাওয়ার অনুমতি এখন পর্যন্ত আমাদের এখনো মেলেনি। আমরা হলের যিনি প্রাধ্যক্ষ আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি কিছুক্ষণ পরে এসে আমাদেরকে বলবেন। যদি আমরা দূর থেকে যেটুকু দেখতে পাচ্ছি যে একেবারে ভোট কেন্দ্রের সামনে থেকে অনেক পেছন পর্যন্ত লাইন গিয়ে ঠেকেছে এবং শিক্ষার্থীরা বলা যায় যে অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু এর মধ্যে লাইনে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে তারা তাদের যেই আগামী মেয়াদের জন্য তারা দীর্ঘ 28 বছরের পর তারা তাদের যেই মানে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করার যেই সুযোগ তারা পেয়েছেন সেটি তারা উৎসবমুখর ভাবেই আজকে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিরতিহীনভাবে যে 6 ঘন্টার ভোট গ্রহণ চলবে সেই ভোট গ্রহণ কার্যক্রমের সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত করবেন। আমরা দেখেছি যে ভোট গ্রহণ শুরুর আগে থেকেও এখানে শিক্ষার্থীদের আনাগোনা এবং যারা প্রার্থী হয়েছেন, প্রার্থীদের যারা সমর্থক রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের তারাও আসছেন এবং শেষ মুহূর্তে আমরা এসে দেখেছি যে অনেকে শিক্ষার্থীদের কাছে ভোটের আবেদন করেছেন এবং পাশাপাশি তারা ভোট কেন্দ্রগুলো তারা পরিদর্শন করছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই ভোটে কিন্তু কোনো ধরনের পোলিং এজেন্ট রাখার কোনো পদ্ধতি নেই, তবে যারা প্রার্থী আছেন তারা কিন্তু তাদের পরিচয়পত্র প্রদর্শন করে কিন্তু ভোট কেন্দ্র পরিদর্শন করতে পারবেন, এইটুকু সুযোগ রাখা হয়েছে। তো রোকেয়া হলের ভোট গ্রহণের এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব হাজী মোহাম্মদ মহসিন হলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী একরাম হোসাইন। একরাম, বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ ঠিক 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে নির্ধারিত সময়ে। জানেন যে 28 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সবার মধ্যে এক ধরনের আগ্রহ কাজ করছে। আমি আছি হাজী মোহাম্মদ মহসিন হলে, এখানে দেখতে পাচ্ছেন একেবারে ভোট কেন্দ্রের ভেতরে আমি অবস্থান করছি। এখানে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং কয়েকজন ভোটারকে আমরা দেখছি অনেকে বুথের ভেতরে আছে, তাদের যে ভোট প্রদান করছে। ডাকসুতে 25টি পদের বিপরীতে 229 জন প্রার্থী হয়েছেন এবং মহসিন হলের জন্য প্রার্থী আছেন, ফলে 2টি ব্যালট পেপারে প্রত্যেকটা ভোটারকে ভোট প্রদান করতে হবে। একটি হচ্ছে ডাকসুর জন্য আর একটি হল সংসদের জন্য। সেক্ষেত্রে এখানকার যে রিটার্নিং কর্মকর্তারা আছেন এবং হল প্রাধ্যক্ষ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোট সুষ্ঠু করার জন্য তাদের সব প্রক্রিয়া তারা সম্পন্ন করেছেন এবং একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয় সেই ব্যাপারটি তারা লক্ষ্য করবেন। অন্যদিকে হলের বাইরে আমরা যেটা দেখেছি যে আমরা সকাল 6:30 থেকে দেখতে পাচ্ছি যে হলের বাইরে বিশাল ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন ভোট প্রদান করার জন্য। অর্থাৎ যে আগ্রহ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেটা কিন্তু অনেক বেশি, যেহেতু 28 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর হাজী মোহাম্মদ মহসিন হলের যিনি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মনোনীত প্যানেল থেকে ভিপি প্রার্থী রেজানুল হক চৌধুরী শোভন, তিনিও কিন্তু এই হলের ভোটার এবং অন্যদিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যিনি ভিপি প্রার্থী নুরুল হক নুরু, তিনিও কিন্তু এই হলের ভিপি প্রার্থী। ফলে এই হলকে ঘিরে একটা বাড়তি আগ্রহ কিন্তু সবার মধ্যে আছে। আমরা একেবারে ভোট কেন্দ্রের অভ্যন্তরে আছি, আমরা দেখতে পাচ্ছি যে লাইনে দাঁড়িয়ে সবাই ভোট প্রদান করছে এবং যে শিক্ষকরা এখানে বসে আছেন তারা এখানে সিগনেচার করে তাদের যে ব্যালট পেপার সেটি দিচ্ছেন এবং বুথে গিয়ে কিন্তু যে ভোটাররা তাদের সেই ভোট প্রদান করছেন। সব কিছু মিলিয়ে যে ভোটের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে। মহসিন হলে আমরা দেখতে পাচ্ছি 3টি ব্যালট বক্স রাখা হয়েছে, এইখানে ভোটাররা তাদের যে ভোট প্রয়োগ করবেন এবং সেটির পরে এখানে কিন্তু ভাঁজ না করে সেটা ফেলে দিচ্ছে। আমরা এখন এই মুহূর্তে যাব শহীদুল্লাহ হলে আছেন আমাদের সহকর্মী মৌসুমী মু, তার কাছে চলে যাব। একরাম, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 28 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে 28টি বছর এবং এই মুহূর্তে আমি রয়েছি শহীদুল্লাহ হলে। তো আমরা দেখেছি সকাল 8টা থেকে নির্ধারিত সময়ে ভোট শুরু হবার কথা রয়েছে এবং সকাল 7টার কিছু পরে কিন্তু রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনী অফিসাররা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং সকাল 7টা থেকে আসলে আমরা এই লম্বা দীর্ঘ লাইনটি আমরা দেখতে পেয়েছি। মূলত হচ্ছে আসলে শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তো কথা বলে তাদের কাছে
আসলে জানতে চেয়েছিলাম যে তাদের প্রার্থিতার প্রথম পছন্দ আসলে কোনটা। তারা যেটা জানিয়েছে সেটি হচ্ছে যে বিশেষ করে তারা মোটামুটি ইশতেহারগুলো সবারটাই দেখেছে, সব প্যানেল থেকেই তারা দেখেছে এবং মূলত আবাসন সংকট, খাবার, মৌলিক চাহিদাগুলো যে একটু ভালো করে থাকা, একটু ভালো গণরুমের একটু খাবার, ভালো খাবার, মূলত পরিবহন ব্যবস্থা, এগুলাই হচ্ছে তাদের মূল পছন্দ। যারা ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এইসব বিষয়কে, তারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আসলে আরো একটা ব্যাপার, এই হলে যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এই হলে মোট 30টি বুথ রয়েছে এবং যথারীতি 2টা পর্যন্ত ভোট তো চলবেই বিরতিহীনভাবে। আর হচ্ছে এখানে মোট 2052 জন শিক্ষার্থী রয়েছে, আবাসিক এবং অনাবাসিক উভয় সংযুক্তি মিলিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে শহীদুল্লাহ হল, এটি পুরো ভোট কেন্দ্র থেকে শুরু করে পুকুর পাড় এবং মূল গেট পর্যন্ত দীর্ঘ একটি লাইন, এবং সকাল 7টার পর থেকে আসলে মোটামুটি এমনই লাইন ছিল। আর 8টার পরপরই 8টার সময় আসলে রিটার্নিং কর্মকর্তারা আমাদেরকে ডেকেছেন এবং ভেতরকার যে বুথ সেখানে আমাদেরকে দেখিয়েছেন এবং আমাদের সামনে সেই ব্যালট বক্স আসলে তালা খোলা হয়েছে এবং জানানো হয়েছে মূলত তারপর থেকে আর কি মূল ভোট আরম্ভ হয়েছে। তো এরা যেটা বলছেন যে আসলে শিক্ষার্থীরা এতদিন পর্যন্ত তারা হয়তোবা হলের যে কোনো সমস্যা তারা শিক্ষকদের কাছে গেছেন, তারা হয়তোবা তাদের কোনো রাজনৈতিক জোটের কাছে গেছেন, কিন্তু এখন থেকে তারা যার কাছে যাবেন, তাদের দাবি দেওয়া যার কাছে জানাবেন, তিনি হচ্ছে তাদের মনোনীত ভিপি। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আসলে এখন থেকে তাদের যে মনোনীত ডাকসু হবেন, তো তিনি কিন্তু তাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 43,500 শিক্ষার্থীর দাবি দাওয়া মানতে তিনি কিন্তু বাধ্য থাকবেন। এবং অন্যরকম আসলে একটা ব্যাপার যে দলেরই হোক না কেন, যে প্যানেলেরই হোক না কেন, সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 43,500 শিক্ষার্থীর জন্য মনোনীত ডাকসু। এবং এত বছর পরে একটি ডাকসু নির্বাচন আসছে এবং আমরা দেখেছি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই কদিনের ক্যাম্পাসের যে সামগ্রিক চেহারা সেটি কিন্তু বিগত কয়েক বছর থেকে আলাদা। তো ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই যে একটি আবহ, এটি কিন্তু শুধুমাত্র ডাকসু নির্বাচন কেন্দ্রিক এই কদিন না বা আজকে পর্যন্ত না, এটি যেন আসলে থাকে এবং আগামীতেও যেন এই সহাবস্থান থাকে মনোনীত ডাকসুকে ভিত্তি করে। তো এটাই হচ্ছে আসলে শিক্ষার্থীদের প্রত্যাশা। তো আমরা দেখেছি আসলে এখন কিন্তু মোটামুটি ভোটদান যেহেতু শুরু হয়েছে, শিক্ষার্থীরা কিন্তু তাদের মতো করে তারা ভোটদান করছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি লাইনও কিন্তু বাড়ছে, সবাই আসছে। তো এটা আসলে বড় ব্যাপার। 28 বছর ধরে কোনো ছাত্র প্রতিনিধি ছিল না, এখন আজকের দিনে হয়তোবা ভোটারদের আজকের এই ভোটই নির্বাচিত করবেন মনোনীত ডাকসু এবং সেই ডাকসু 43,500 শিক্ষার্থীর অভিভাবকের ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। শাফিন, 3 সহকর্মী মৌসুমী মৌ, ইকরাম হোসাইন আর বেলায়েত হোসেন জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, মহসিন হল আর শহীদুল্লাহ হল এলাকা থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ খবর। এবার উপজেলা নির্বাচনের খবর। উপজেলা নির্বাচনের প্রথম দফায় 78 উপজেলায় অনুষ্ঠিত হলো ভোট গ্রহণ। কেন্দ্রভিত্তিক ভোট গণনার পর অর্ধশতাধিক উপজেলার প্রাথমিক ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়াও বেশ কয়েকটিতে স্বতন্ত্র প্রার্থীও জয় পেয়েছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দেশের 78টি উপজেলায় ভোট গ্রহণ হয়। 5,847টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল 1,42,48,850 জন। কারচুপি ও বিশৃঙ্খলার অভিযোগে 28টি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে। 78টি উপজেলায় চেয়ারম্যান পদে 207 জন, ভাইস চেয়ারম্যান পদে 386 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 249 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে 19 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল বিকেলে ইসি সচিবালয়ে ভোট গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ বলেন, অনিয়মের কারণে 28 কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। 78টি উপজেলার মধ্যে 5,847টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে 28টি কেন্দ্রে বিভিন্ন অনিয়মের কারণে কেন্দ্রগুলো বাতিল করা হয়েছে। ভোটারদের উপস্থিতির ব্যাপারে আমরা যতটুকু জেনেছি যে মোটামুটি সন্তোষজনক এবং শতকরা হারগুলো কিন্তু আমাদের কাছে এখনো সেভাবে তথ্যটা আসেনি। দেখছেন সকালের সময় আরো থাকছে।
প্রস্তুতি থাকার পরও বর্ষার আগে রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর করা যাচ্ছে না, কিছু এনজিওকে দুষছেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করায় স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক। বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের নেতারা জানিয়েছেন বেগম জিয়া ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দিতে ইচ্ছুক। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনার জন্য রোববার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয় নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার এলাকায়। প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। একই রকম নিরাপত্তা ব্যবস্থা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ঘিরে। কেবিন ব্লকের 622 নম্বর কক্ষটি প্রস্তুত করা হয় বেগম জিয়ার জন্য, কিন্তু বেলা 1টার কিছু আগে প্রত্যাহার করে নেওয়া হয় হাসপাতাল ঘিরে বাড়তি নিরাপত্তা। গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাসপাতালের পরিচালক, জানান আসছেন না বেগম জিয়া। বেগম খালেদা জিয়ার এখানে আসার কথা ছিল, তো উনি আজকে আসবেন না। আমরা এখানে ওনাকে যে কোনো সময় আসলে সম্পূর্ণ প্রস্তুত আছি ওনাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তারা বলছেন যে উনি অসুস্থ, আপনাদের বঙ্গবন্ধুতে উনি ভর্তি হবেন, সেই অনুযায়ী আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু এখন আমাদের কাছে কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে উনি আজকে আসবেন। বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের আহ্বায়ক জানান বেগম জিয়া খুবই অসুস্থ, তিনি বেসরকারি হাসপাতাল ইউনাইটেডে চিকিৎসা নিতে চান। ওনার যে ইচ্ছা এবং বেশ কিছুদিন আগে যে বিশেষজ্ঞ টিম গেছিল ডক্টর প্রফেসর AFM সিদ্দিকীর নেতৃত্বে, ওনারাও কিন্তু স্পষ্টভাবে বলছিল যে ওনাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করতে, কারণ ইউনাইটেড হাসপাতালে উনি সবসময় চিকিৎসা নিয়ে থাকেন। উনি বিশেষায়িত একটা হসপিটালে গেলে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে বাংলাদেশের সেরা চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড, সুন্দর একটি মেডিকেল বোর্ড করে তার মাধ্যমে উনি চিকিৎসা নিতে চাচ্ছেন বলে আমি মনে করছি। গেল সপ্তাহে বেগম জিয়ার সুচিকিৎসার দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির 6 জন নেতা। কারাগারে যাওয়ার পর এর আগেও বিভিন্ন সময় বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসা সেবা দেওয়া হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। আজ তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট অধ্যাপক ডক্টর আবু নাসার রিজভী তথ্য জানান। তিনি জানান ওবায়দুল কাদের চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথা বলছেন। কার্ডিও সার্জন ডাক্তার সেবাস্টিন কুমার সামি এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসার সবশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। এ সময় সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের ছোট ভাই। যাত্রী মতামত জরিপ না করে আজ থেকে আন্তনগর 15টি ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে রেল কর্তৃপক্ষ। 18 বছরের নিচে যাত্রীদের জন্য জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এসব বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ কাজল। আজকের থেকে যেটি বাধ্যতামূলক করা হচ্ছে এটা হচ্ছে NID কিংবা জন্ম নিবন্ধন। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রুটে সুবর্ণা এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, গোদুলি, প্রভাতী এবং তুন্নাই 5টি ট্রেন, এবং খুলনাগামী একটি ট্রেন, রাজশাহীগামী একটি ট্রেন, পঞ্চগড়গামী একটি ট্রেন এবং ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রেন। মোট এই ট্রেনগুলিতে কিন্তু টিকিট কিনতে গেলে এখন থেকে NID কিংবা জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। কারণ এটা বলা হচ্ছে টিকিটের কালোবাজারে প্রতিরোধের জন্য ব্যবস্থাটি। এখানে মূলত যারা টিকিট কিনতে আসবেন, আজকে দেওয়া হচ্ছে 20 মার্চ যাত্রার টিকিট। সেই টিকিট যারা কিনতে তাদেরকে জন্ম নিবন্ধনটি দেখাতে হবে, এবং জন্ম নিবন্ধনটি যার নামে থাকবে তার নামটি কিন্তু টিকিটের সন্নিবেশিত থাকবে সেই তথ্যটি, এবং সেই টিকিটটি কিন্তু আবার চলন্ত ট্রেনে এটি পরীক্ষা করা হবে এমনটি জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। বিশেষ করে জানান যে একে তো চাহিদা যাত্রীর তুলনায় টিকিটের সংখ্যা তুলনামূলক কম, তারা আবার বিপুল পরিমাণে টিকিট কালো বাজারে চলে যায় এমন অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে গত সোনার বাংলা এক্সপ্রেসে কিন্তু পরীক্ষামূলকভাবে NID সিস্টেম চালু করা হয়েছিল, এবং আজ থেকে কিন্তু 9টি ট্রেনেই এটি কার্যকর করা হচ্ছে। তবে যারা জানতে পারেন টিকিট নিতে আসে, আমরা কয়েকজনকে পেয়েছিলাম যারা বলেছে তারা আগে থেকে জানতো না টিকিট নিতে ক্ষেত্রে NID লাগবে, সেটা তারা টিকিট না পেয়ে তারা ফিরে গেছে এবং তারা আবার হয়তো NID নিয়ে আসবে টিকিট নেওয়ার জন্য। তবে আমরা রেলওয়ে কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন প্রথম দিন হিসেবে তারা হয়তো একটু ছাড় দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কারো না কারো NID লাগবে কিংবা জন্ম নিবন্ধন, যাদের NID থাকবে না তাদের জন্ম নিবন্ধন প্রদর্শন করেই তারা এখান থেকে তারা
টিকিটটি নিতে পারবেন। এক্ষেত্রে এটা নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছে এমনিতে একটা টিকিট দিতে সময় লাগে দীর্ঘক্ষণ, আবার এই এনআইডি যখন তারা সংযুক্ত করবে তখন আরও সময় লাগবে। তবে রেলওয়ে কর্মকর্তারা বলছে এই জন্য যাত্রীদের কিছুটা হয়তো বা প্রথম পর্যায়ে কিছুটা কষ্ট সহ্য করতে হবে, কারণ যেহেতু একটা কালোবাজারের প্রতিরোধের জন্য এবং যাতে প্রকৃতি যাত্রীরা টিকিট কিনতে পারে সেজন্য এই প্রক্রিয়া বা এই সিস্টেমটি চালু করা হচ্ছে, এমনটি জানিয়েছে রেলওয়ে কর্মকর্তা। বিশেষ করে মোট 9টি ট্রেনের আগামী 20 তারিখে যারা যাত্রা করবেন তাদেরকে অবশ্যই এই ট্রেনের টিকিটটার জন্য এনআইডি বা অথবা জন্ম নিবন্ধন এখানে প্রদর্শন করতে হবে এবং সেই নামটি তার সেই টিকিটে উল্লেখ করা থাকবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে নতুন সিস্টেম চালু করা হচ্ছে এনআইডি এবং টিকিট কেনার ক্ষেত্রে তার সর্বশেষ। আবারও ডাকসু নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক এলাকায় আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। শাফিন, এই মুহূর্তে আমি আছি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে। আপনি আমার পিছনে হয়তো দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা যারা ভোট দিতে এসেছেন, ভোটারদের দীর্ঘ লাইন। ভোট গ্রহণের মাত্র আধা ঘন্টারও কিছু কম সময়, 25 মিনিট মতো সময় হচ্ছে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু আমরা দেখেছি সকাল 7টার পর থেকে শিক্ষার্থীরা দলে দলে লাইনে দাঁড়িয়েছেন, এখনো পর্যন্ত তারা ভোট দিচ্ছেন। আপনাকে জানাতে চাই এই শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে মোট ভোট রয়েছে 2338টি এবং 2338টি ভোটের জন্য 24টি বুথ করা হয়েছে এবং এই 24টি বুথের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভোট দেবেন। এবং আপনি জানেন যে হল সংসদ এবং ডাকসু দুটি মিলিয়ে শিক্ষার্থীদের একজন ভোটারকে মোট 38টি ভোট দিতে হবে। তো এখানে যারা ভোট গ্রহণের দায়িত্বে আছেন যেসব শিক্ষকরা, তাদের সঙ্গে আমার কথা হয়েছিল। শিক্ষকরা যেটি বলছেন যে যেই 2500-এর মতো অর্থাৎ 2338টি ভোট, সেই 2338টি ভোটের জন্য যে 24টি বুথ করা হয়েছে, তারা বলছেন যে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। কোনো সময়ের যে সংকটের কথা বিভিন্ন ছাত্র সংগঠনগুলো বলছিল সেটি হবে না বলেই শিক্ষকদের আশা। আর লাইন মোটামুটি সার্জেন্ট জহুরুল হক হলের একেবারে ঢুকতেই, অর্থাৎ আপনি যদি প্রধান ফটক দিয়ে ঢুকেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে, বাম পাশে রয়েছে আপনার গেস্ট রুম, ডান পাশেই হচ্ছে আপনার ভোট কেন্দ্র করা হয়েছে, যে একই রুমের ভিতরে বড় একটি হল রুম, তার ভিতরে 24টি বুথ। তো প্রায় মোটামুটি আমি বলতে পারি যে হাফ কিলোমিটারের মতো লম্বা লাইন হবে এখন পর্যন্ত যে লাইনের দীর্ঘ সারি আমরা দেখছি। তো এই সারি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর এর আগে সকালে আমরা দেখেছিলাম যখন সকাল 7টার দিকে এই কেন্দ্রে অর্থাৎ এই হলে যেসব শিক্ষকরা ভোট নেওয়ার দায়িত্বে আছেন তারা এসেছেন, তারা এসে প্রত্যেকটি প্রার্থী অর্থাৎ হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রত্যেকটি প্রার্থী এবং কিংবা প্রার্থীর প্রতিনিধিরা তাদের উপস্থিতিতে যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো তাদের উপস্থিতিতে এখানে এনেছেন, তাদের সামনে সেগুলো তারা খুলেছেন, খুলে ব্যালট বাক্সগুলো তাদের সবাইকে দেখিয়ে তারপরে সেই ব্যালট বাক্সটি তারা সিলগালা করেছেন। আর যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারটি একটি কালো রঙের ট্রাঙ্কে করে নিয়ে আসা হয়েছিল, সেটি সম্পূর্ণ সিলগালা অবস্থায় ছিল এবং শিক্ষার্থীদের যারা এই প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে তাদের সামনেই সেগুলো শিক্ষকরা দেখিয়েছেন। তো তারা সবাই সন্তোষ প্রকাশ করেছেন। এরপরে আস্তে আস্তে অন্যান্য যে ভোট গ্রহণের কার্যক্রম সেই কার্যক্রমগুলো শুরু করেছেন। তো এখন পর্যন্ত আধা ঘন্টার মধ্যে সময় গিয়েছে। ভোটার যারা শিক্ষার্থী তাদের মধ্যে ব্যাপক উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। আপনাকে এই জহুরুল হক হল ছাড়াও আরো কয়েকটি হলের খবর যদি আপনাকে জানাতে চাই, এই জহুরুল হক হলের ঠিক অপর পাশে, রাস্তার অপর পাশে আপনি জানেন স্যার এফ রহমান হল। তো এফ রহমান হলে আমরা গিয়েছিলাম, সেখানেও দেখেছি একই রকম অবস্থা, অর্থাৎ শিক্ষার্থীরা যারা ভোট দিতে ইচ্ছুক বা ভোটার তাদের দীর্ঘ লাইন রয়েছে, সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট দিয়ে যাচ্ছেন। এবং এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনাকে বলি যে সেটি হচ্ছে সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী, কিন্তু যেই ছাত্রলীগের মনোনয়নে যিনি জিএস পদে নির্বাচন করছেন গোলাম রব্বানী, তিনি আবার আপনার ছাত্র দলের মনোনয়নে জিএস পদে যিনি নির্বাচন করছেন সেই আনিসুর রহমান খন্দকার অনিক, তিনিও এই হলের জহুরুল হক হলের শিক্ষার্থী। আবার অপরদিকে আপনার সম্মিলিত ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মনোনয়নে যিনি ভিপি পদে নির্বাচন করছেন নুরুল হক নুরু, তিনিও এই হলেরই আবাসিক শিক্ষার্থী। সকালবেলাতে আমরা যখন এসেছিলাম আমরা কিন্তু দেখেছি তারা তিনজনই উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতিতেই সেই ভোট গ্রহণের যেই সরঞ্জামগুলো সেইগুলো শিক্ষকরা পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং ভোট গ্রহণটি শুরু হয়ে গেছে। তো এখন আধা ঘন্টা সময় যেটি গিয়েছে সেই পর্যন্ত নিরাপদে এবং উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা প্রায় 3 দশক পর ডাকসু এবং হল সংসদ নির্বাচনে তাদের ভোট দিচ্ছেন। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। শাফিন। সব প্রস্তুতির পরেও এনজিওগুলোর অসহযোগিতায় বর্ষার আগে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা যাচ্ছে না। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মিয়ানমার সেনাবাহিনীর বিচারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিকে সহায়তা দেওয়ার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা 10 লাখেরও বেশি রোহিঙ্গা বর্তমানে বসবাস করছে কক্সবাজারের 30টি ক্যাম্পে। এতে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি সহ সৃষ্টি হচ্ছে নানা সমস্যার। এই অবস্থায় রোহিঙ্গাদের জন্য নোয়াখালীর ভাসানচরে প্রায় 10,000 একর জায়গায় আবাসনের কাজ করছে সরকার। প্রায় 1 লাখ রোহিঙ্গার বসবাসের জন্য নির্মাণ করা হয়েছে 1440টি টিন শেড পাকা ঘর। চরকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে নিরাপদে রাখতে নির্মাণ করা হয়েছে 14 কিলোমিটার বেড়ি বাঁধ ও 4 তলা বিশিষ্ট 120টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। তবে সব প্রস্তুতির পরও এনজিওগুলোর অসহযোগিতার কারণে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়টি এখনো অনিশ্চিত বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ভাসানচরের কাজটা শেষ করতে, এবং শেষ করলে পরে আমাদের বিশ্বাস এই বৃষ্টির আগে যদি 1 লক্ষ যায় তাহলে তারা যারা যাবে এরা শান্তিতে থাকবে। বহু এনজিও বলছে যে ওখানে তোমরা যেও স্থায়ীভাবে না, তাদের সেখানে আমরা টেম্পোরারি যতদিন এখানে আছে তারা কিছু কাজকর্ম করুক। রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার বিষয়টি তদন্ত করতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে আইসিসির প্রতিনিধি দল। মন্ত্রী বলছেন, বিচার নিশ্চিতে আইসিসিকে সহযোগিতা করবে বাংলাদেশ। ওআইসি আপনার একটা রেজলিউশন অ্যাডপ্ট করে মায়ানমারের পারসিকিউশন হয়েছে এর উপরে একটা আপনার আইসিসি ইনভেস্টিগেশন হবে। তারা ফ্যাক্ট ফাইন্ডিং করবেন আসলে কি হয়েছে, তখন কোর্ট একটা জাজমেন্ট দিলে পরে একটা প্রেশার ক্রিয়েট হবে। সরকার বলছে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের মাছ ধরা সহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে কমবে নিরাপত্তা ঝুঁকি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 3 দশকের প্রতীক্ষার পর উৎসব মুখর পরিবেশে শুরু হলো ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। শিক্ষার্থীদের লম্বা লাইন। সবাই মিলে আজকে ভোট দেবো, একটা উৎসবমুখর পরিবেশ থাকবে এখানে। সুষ্ঠু শান্তিপ্রিয় একটা পরিবেশ দরকার, ঠিক সেমন একটা পরিবেশ এখন বিরাজ করছে। 78 উপজেলায় ঢিমে তালে ভোট গ্রহণ। বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী, বেশ কয়েকটিতে জয় স্বতন্ত্র প্রার্থীর। বেগম জিয়া রাজি না হওয়ায় নেওয়া যায়নি বঙ্গবন্ধু মেডিকেলে, জানালো কারা কর্তৃপক্ষ। এবং যাত্রী জরিপ ছাড়াই আজ থেকে আন্তনগর ট্রেনের টিকিট কিনতে বাধ্যতামূলক করা হচ্ছে জাতীয় পরিচয়পত্র। প্রচার না থাকায় জানেন না অনেকে। এই ছিল সকালের সময়ে। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।